আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে আমরা যে প্লেলিস্টে রয়েছি সেটার ৩৫ নম্বর ভিডিওটি হচ্ছে এটি। আর্থকুয়েক বা সিসমিক লোড প্যাটার্ন ডিফাইন করার সময় আমরা যে কোডটি ব্যবহার করেছিলাম তা হলো ইউবিসি 94, যা আর ব্যবহৃত হচ্ছে না। আমরা আর্থকুয়েক বা সিসমিক লোডের ক্ষেত্রে AC705 কোডটি ব্যবহার করব। আমরা যদি বিএনবিসির পিডিএফ ফাইলটা ওপেন করি এবং আমরা চলে যাই 624 নম্বর পেজে, আমি টাইপ করলাম 624, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমরা যদি হালকা একটু স্ক্রল ডাউন করি তাহলে সিসমিক লোড ডিফাইন করার জন্য যেসব প্যারামিটারস গুলো আমাদের ব্যবহার করতে হবে সেটার একটা টেবিল আমরা পেয়ে যাব। এবং আরো স্ক্রল ডাউন করলে সব শেষে একটা নোট রয়েছে, যে নোটেই দেয়া রয়েছে যে আমাদেরকে AC705 কোডটি ব্যবহার করতে হবে। এখানে 4 নাম্বার নোটে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে where data specific to a structure type is not available in this table, reference may be made to table 12.21 of AC705। আবার আমরা চলে যাব 1432 নম্বর পেজে। আমরা এখানে টাইপ করলাম 1432, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলে এই পেজটাতে আমরা চলে আসব এবং এখানে সেই সেম জিনিসটাই রিপিট করা হয়েছে, সেটা হচ্ছে রেফারেন্স মে বি মেড টু টেবল 12.21 of AC705 if data for a particular structure type is not found in table 6.2.19। সুতরাং বিএনবিসি 2020-এ আর্থকুয়েকের জন্য AC705 কোডটা ফলো করতে বলা হচ্ছে এবং আমরা সেটাই ইউজ করব। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আমরা যে বিল্ডিংটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে G+6 স্টোরিড বিল্ডিং এবং এই বিল্ডিংটাতে সকল ধরনের গ্র্যাভিটি লোডগুলো অলরেডি ডিফাইন এবং অ্যাপ্লাই করা হয়ে গেছে। তবে এখানে কোনো ধরনের ল্যাটারাল লোড মানে আর্থকুয়েক বা উইন্ড লোড এখানে অ্যাপ্লাই করা হয় নাই। আজকে আমরা AC705 কোডটা ফলো করে এই বিল্ডিংটার উপরে আর্থকুয়েক লোডটা অ্যাপ্লাই করার ট্রাই করব। আর সেজন্য আমাদেরকে চলে যেতে হবে ডিফাইন অপশনে। এইখানে রয়েছে আমাদের ডিফাইন অপশন, এখানে ক্লিক করার পরে সোজা এখানে চলে আসব লোড প্যাটার্নস এই অপশনটিতে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো কোন কোন লোড এখানে অলরেডি ডিফাইন্ড অবস্থায় রয়েছে। এখানে সকল ধরনের ডেড, সুপার ডেড, লাইভ লোড এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং এখন আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে আর্থকুয়েক লোড। আর এই জন্য আমরা এখানে টাইপ করব EX, যেটা X ডিরেকশনের আর্থকুয়েক লোডটাকে ডিনোট করবে। তারপরে আমরা পাশের এই টাইপ কলামে চলে আসব এবং এই যে অ্যারো বাটনটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন এখানে শো করবে। আমরা এই সিসমিক অপশনটি চুজ করব। তারপরে রয়েছে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার, যেটা সিসমিক লোডের ক্ষেত্রে 0 থাকবে। এর পাশে রয়েছে অটো ল্যাটারাল লোড। এই কলামটির আন্ডারে এইখানে যে অ্যারোটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যত ধরনের কোড অ্যাভেলেবল রয়েছে সেগুলো এখানে শো করবে। আমরা আজকে AC705 এই কোডটি ব্যবহার করে আর্থকুয়েক লোডটা ডিফাইন করব, এর জন্য আমরা এই কোডটি চুজ করে নিলাম। তাহলে আমাদের সকল ধরনের কাজস কমপ্লিট। এবার আমরা অ্যাড নিউ লোড অপশনটিতে ক্লিক করব। তাহলেই আর্থকুয়েক লোড X ডিরেকশনের জন্য ডিফাইন করা হয়ে যাবে। নেক্সট আমাদের ওয়াই ডিরেকশনের আর্থকুয়েক লোডটা ডিফাইন করতে হবে, আর সেজন্য আমরা এইখানে সাফিক্সটা চেঞ্জ করে দিব ওয়াই। তাহলেই ইউআই আমরা পেয়ে যাব। এরপরে আর কিছুই করার দরকার নেই, আমরা শুধু অ্যাড নিউ লোড অপশনটিতে যদি ক্লিক করি তাহলেই আমরা ওয়াই ডিরেকশনের আর্থকুয়েক লোডটা আমরা এখানে পেয়ে যাব। এবার আমাদেরকে এই দুটো লোড প্যাটার্নকে মডিফাই করতে হবে, আর সেজন্য আমরা এই আর্থকুয়েক লোড EX এর উপরে একটা ক্লিক করার পরে আমরা এখানে মডিফাই ল্যাটারাল লোড অপশনটিতে ক্লিক করব। তাহলে একটা উইন্ডো ভেসে আসবে এবং এই উইন্ডোর মধ্যে কিছু অপশন রয়েছে যেগুলো আপনাকে আপনার বিল্ডিং এর ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে কিছু ডাটা আপনাকে এখানে চুজ করে ইনপুট করতে হবে। এট ফার্স্ট যেহেতু আমরা আর্থকুয়েক লোড EX টা ডিফাইন করছি সেজন্য আমরা শুধুমাত্র X ডিরেকশনের গুলো চেক করে রাখবো, বাকি অপশনগুলো আমরা আনচেক অবস্থায় নিয়ে আসবো। তারপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি রেশিও, যেটা 5% ধরা হয় এবং এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা 5% রয়েছে, এটাই আমরা রেখে দিলাম। এরপরে আমাদের অপশনটি হচ্ছে টাইম পিরিয়ড, তবে এখানে প্রোগ্রাম ক্যালকুলেটেড এই টাইম পিরিয়ডটা সেট করা রয়েছে যেটা আমাদের কোড অনুযায়ী হচ্ছে না। সুতরাং আমরা ইউজার ডিফাইন্ড এই অপশনটি চুজ করব এবং এইখানে আমাদেরকে আমাদের টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করে এটা সেকেন্ডে ইনপুট করতে হবে।
কোনো একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা অলরেডি আমরা জানি। আর যদি আপনি না জানেন তাহলেও সমস্যা নেই, এই এক্সেল ফাইলটির মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো বিল্ডিং এর টাইম পিরিয়ড বের করা সম্ভব। টাইম পিরিয়ড বের করার জন্য আপনাকে প্রথমে সেই বিল্ডিংটার টোটাল হাইটটা বের করতে হবে। একদম বেস থেকে টপ পর্যন্ত আপনার বিল্ডিং এর যে হাইটটা সেটা ফিটে নিয়ে আপনি এই সেলে যদি আপনি ইনপুট করে দেন তাহলে এই সেলে সেটা মিটারে চলে আসবে। তারপরে আমাদেরকে দুটো প্যারামিটারস এখানে ইনপুট করতে হবে, সেটা হচ্ছে সিটি এবং এম। এই দুটো প্যারামিটারস এর ভ্যালু খুব ইজিলি আমরা এই টেবিল থেকে বের করে নিতে পারি। আমাদের বিল্ডিংটা যেহেতু হচ্ছে কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমস, সুতরাং আমাদের সিটি এর ভ্যালুটা হচ্ছে 0.0466 এবং এম এর ভ্যালুটা হচ্ছে 0.9। সেটা আমরা এখানে ইনপুট করে দিলাম। আর সাথে সাথে আমরা এই ফর্মুলাটির মাধ্যমে এইখানে আমরা টাইম পিরিয়ড টি এর মানটি এখানে পেয়ে যাচ্ছি এবং সেটি হচ্ছে 0.91। সুতরাং আমরা এই টাইম পিরিয়ড টি এর সেলে আমরা এখানে ইনপুট করে দিচ্ছি 0.91। তারপরে আমরা এন্টার প্রেস করলাম। এর পরের অপশনটি হচ্ছে স্টোরি রেঞ্জ। আর্থকুয়েক লোডের ক্ষেত্রে আমাদের স্টোরি রেঞ্জটা পুরো বিল্ডিং কভার করবে এভাবে সেট করতে হবে। একদম নিচ থেকে টপ পর্যন্ত আমরা এটা সিলেক্ট করে দিব। এরপরে আমাদেরকে তিনটা অপশন চুজ করতে হবে। এই তিনটা অপশন খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কমপ্লিকেটেড, যেটা একটু সময় নেবে বের করার জন্য। আর ওমেগা নট এবং সিডি এর ভ্যালু বের করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিল্ডিংটার সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা কি সেটা আপনাকে বের করতে হবে। আর কোন বিল্ডিং এর সিসমিক ডিজাইন ক্যাটাগরি বের করার ফার্স্ট শর্ত হচ্ছে সেই বিল্ডিংটা যে জায়গায় অবস্থিত, যে মাটির ওপর অবস্থিত সেটার ক্লাসিফিকেশন করা, এটাকে বলা হয় সাইট ক্লাসিফিকেশন। সিসমিক ডিজাইন ক্যাটাগরির জন্য আমরা চলে যাব এই টাইম পিরিয়ডের পরের ট্যাবে। এটা হচ্ছে এসডিসি ট্যাব, যেটা ফুল ফর্ম হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি। আমরা এই ট্যাবটিতে ক্লিক করলেই খুব সহজেই আমরা আমাদের বিল্ডিংটার সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা বের করে নিতে পারবো। আমি একটু আগেই বললাম যে কোনো একটা বিল্ডিং এর সিসমিক ডিজাইন ক্যাটাগরি বের করার আগে আমাকে বের করতে হবে সেটার সাইট ক্লাসটা কি। বিএনবিসির 3189 নম্বর পেজে আপনি গেলে খুব ইজিলি একটা এক্সপ্লেনেশন পেয়ে যাবেন যে কিভাবে আপনি সাইট ক্লাসিফাই করবেন। সয়েল টেস্ট রিপোর্টে এসপিটি ভ্যালুগুলো দেয়া থাকে এবং কত ডেপথ পর পর এসপিটি ভ্যালুগুলো নেওয়া হয়েছে সেগুলোও দেয়া থাকে। ডেপথটাকে এখানে ডিনোট করা হচ্ছে ডিআই দিয়ে, যেটা এখানে বলা হয়েছে থিকনেস অফ লেয়ার, এবং এনআই হচ্ছে সেই লেয়ারের জন্য এসপিটি ভ্যালু। এভাবে অনেকগুলো ডেপথ এবং অনেকগুলো এসপিটি ভ্যালু আপনি পাবেন এবং সেগুলোকে এভারেজ করে আপনি একটা এভারেজ এসপিটি ভ্যালু পাবেন, সেটাকে এখানে ডিনোট করা হচ্ছে এন বার দ্বারা। এই এন বারের ভ্যালুটা বের করার পরে আপনি ইজিলি একটা টেবিল থেকে আপনার সাইটটাকে ক্লাসিফাই করতে পারবেন এটা কোন টাইপের সাইট। এজন্য আপনাকে হালকা স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে একটি টেবিল পাওয়া যাবে, সেটা হচ্ছে সাইট ক্লাসিফিকেশন বেসড অন সয়েল প্রপার্টিজ। এবং আমরা এই মাঝের যে এসপিটি ভ্যালু এন বারের ভ্যালুটা রয়েছে সেটার মাধ্যমে সেটাকে ব্যবহার করে আমরা এই সাইট ক্লাসগুলো বের করব। এন বারের ভ্যালু যদি 50-এর বেশি হয়ে থাকে তাহলে সেটা এসবি হবে, আবার 15 এবং 50-এর মধ্যবর্তী হলে সেটা হবে এসসি, আবার 15-র কম হলে সেটা হবে এসডি। এভাবে খুব ইজিলি আপনি আপনার সাইটটাকে ক্লাসিফাই করতে পারবেন। আর যে মাত্রই আপনি সাইটটাকে ক্লাসিফাই করতে পারবেন তারপরে আপনাকে চলে যেতে হবে একটু ডান সাইডে। এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনার বিল্ডিংটার অকুপেন্সি ক্যাটাগরিটা কি। এটা বের করা খুবই সহজ একটা বিষয় এবং এটা খুব নর্মাল একটা ক্লাসিফিকেশন। নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য এই অকুপেন্সি ক্যাটাগরিটা হয়ে থাকে 2, আদার্স ক্যাটাগরিও হতে পারে, তবে সেগুলো আপনাকে এগুলো থেকে চুজ করে নিতে হবে। অ্যাজ এক্সাম্পল আমরা যদি এখানে দেখি বিল্ডিংস এন্ড আদার স্ট্রাকচারস হোয়ার মোর দ্যান 300 পিপল কংগ্রিগেট অ্যাট অন এরিয়া, এটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 3। কোনো একটা বিল্ডিং এ যদি 300টা মানুষ এক জায়গায় জমায়েত হয়ে থাকে তাহলে সেটা আমরা অকুপেন্সি ক্যাটাগরি 3 নম্বরে ফেলবো। আর যদি নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়ে থাকে তাহলে আমরা সেটাকে অকুপেন্সি ক্যাটাগরি 2 মনে করব। আদার্স ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন এবং আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নিতে পারেন। আমরা তারপরে চলে যাব ডান সাইডের এই ম্যাপটাতে এবং এখান থেকে আমাদের বিল্ডিংটার জোন কত সেটা আমরা এই ম্যাপের মাধ্যমে বের করে নিব যে এটা কত নম্বর জোনে পড়েছে। এই ম্যাপ এবং এইখানে যে কালার দেয়া রয়েছে সেখান থেকে আপনি 4টা জোনের যে কোনো একটাতে আপনার বিল্ডিংটা পড়বে, অথবা আপনি ডান সাইডের আরেকটি টেবিল দেয়া রয়েছে এবং এই টেবিল থেকেও আপনি এই জেড এর ভ্যালুটা থেকে আপনার জোনটা কত সেটা আপনি বের করে নিতে পারবেন খুব ইজিলি।
সাইট ক্লাস, অকুপেন্সি ক্যাটাগরি এবং এই জোন বের করার পরে আমরা ডান সাইডে চলে যাব। তাহলে আমাদের ফাইনাল স্টেপ হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিংস। সেই তিনটা ইনফরমেশন কম্বাইন করলে আমরা একটা নতুন ক্যাটাগরি পাবো, সেটা হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এবং সেটা এই টেবিল থেকে খুব ইজিলি বের করে নেওয়া যায়। প্রথমেই ইট্যাবসে আমি যে বিল্ডিংটা আপনাদেরকে দেখেছিলাম সেই বিল্ডিংটার সয়েল টেস্ট রিপোর্টটা আমার কাছে ছিল, এবং সেই সয়েল টেস্ট রিপোর্টটার সব শেষে সামারি আকারে একটা টেবিল দেয়া রয়েছে, এবং সেই টেবিলটা হচ্ছে সিসমিক কনসিডারেশন। যদিও সকল ধরনের সয়েল টেস্ট রিপোর্টে এই ধরনের সিসমিক কনসিডারেশন দেয়া থাকে না, তবে জেনারেল কনসিডারেশন বা সাজেশন দেয়া থাকে। এখানে আমাদের সিসমিক কনসিডারেশন দেয়া রয়েছে, এবং এইখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে সয়েল ক্লাসিফিকেশন হচ্ছে এসডি, এবং এখানে এভারেজ এন ভ্যালুটা ছিল 11.19, এবং এখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা হচ্ছে ডি, এবং এখানে সিসমিক জোনটা হচ্ছে 2। সো আমরা যদি আমাদের সেই এক্সেল ফাইলটিতে ফিরে যাই, এবং সব বামের যে কলামটা ছিল সেটা ছিল সাইট ক্লাসিফিকেশন। আমাদের এভারেজ এন ভ্যালুর মানটা হচ্ছে 11.19, সেটা আমাদের পরে হচ্ছে এই ক্যাটাগরিতে, এবং এই ক্যাটাগরির সাইট ক্লাসটি দেখা যাচ্ছে এসডি, যেটা আমরা সেখানে দেখলাম যে এটার সাইট ক্লাস ছিল এসডি। এবং যেহেতু এটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং এখানে তেমন কোনো জটিলতা নেই, সো এটা হচ্ছে একটি 2 ক্যাটাগরির বিল্ডিং, এবং এটার অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 2, এবং এটা যেহেতু ঢাকায় তৈরি করা হচ্ছে সুতরাং এটার জোন হচ্ছে 2, এবং সেই টেবিলেও দেয়া ছিল 2। সো এই টেবিলে থেকে আমরা এখন সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডিটা কিভাবে পাওয়া গেল সেটা আমরা দেখব। এটার সাইট ক্লাস হচ্ছে এসডি, এবং ডান পাশে আমরা চলে আসলাম, এটার জোন হচ্ছে 2, এবং এই টেবিলটার জন্য যেসব অকুপেন্সি ক্যাটাগরি চুজ করা হয়েছে সেটা হচ্ছে 1, 2 and 3। সো আমাদেরকে এই টেবিলটা থেকে বের করতে হবে। আমরা 2 থেকে এসডি এর দিকে যদি যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ডি ক্যাটাগরির। সো আমাদের বিল্ডিংটার সিসমিক ডিজাইন ক্যাটাগরি হচ্ছে ডি। সিসমিক ডিজাইন ক্যাটাগরি পেয়ে যাবার পর আমাদেরকে চলে আসতে হবে এই নিচের আর ওমেগা নট এবং সিডি এই ট্যাবটিতে। আমরা মেইনলি এই তিনটা ভ্যালু বের করার জন্যই আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা বের করতে হলো। আমরা এই ট্যাবে চলে গেলাম। এই ট্যাবেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই তিনটি প্যারামিটারস এর ভ্যালু। এইখানেই দেখা যাচ্ছে যে এটা হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর, পরেরটি হচ্ছে সিস্টেম ওভার স্ট্রেংথ ফ্যাক্টর ওমেগা নট, এবং এর পরেরটি হচ্ছে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি। এগুলোর ভ্যালু আমরা পাবো, তবে আমাদেরকে ডান সাইডে কিছু কন্ডিশন দেয়া রয়েছে যে এই সিসমিক ডিজাইন ক্যাটাগরির জন্য আমরা এই কন্ডিশনটা ব্যবহার করব। যেহেতু আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা হচ্ছে ডি, সুতরাং আমাদেরকে এই কলামটা ফলো করতে হবে, আদার্স এই কলামগুলো ফলো করার দরকার নেই। আমরা এই কলামটা ফলো করব, তবে আরো কিছু ভ্যারিয়েশন রয়েছে, সেগুলো বাম সাইডে দেয়া রয়েছে। এখানে দেয়া রয়েছে বিয়ারিং ওয়াল সিস্টেমস নো ফ্রেম। যেহেতু আমাদের বিল্ডিংটা হচ্ছে একটা ফ্রেম সিস্টেম, সুতরাং আমাদেরকে এই অপশনটি ব্যবহার করা যাবে না। আমরা নিচে স্ক্রল ডাউন করলাম। বি নম্বর অপশনটিতে দেয়া রয়েছে বিল্ডিং ফ্রেম সিস্টেমস উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল। যেহেতু আমাদের বিল্ডিং এর শেয়ার ওয়াল রয়েছে, সুতরাং আমাদেরকে এই বি নম্বর অপশনটি দেখতে হবে যে এটা গ্রহণযোগ্য হয় কিনা। আমাদের বিল্ডিংটা হচ্ছে একটা আরসিসি বিল্ডিং, এটা স্টিল বিল্ডিং না, সুতরাং 1, 2 আমরা স্কিপ করলাম। এরপরে রয়েছে স্পেশাল স্টিল কনসেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেমস, এটাও আমরা স্কিপ করব। আমরা চলে আসব এই 5 নম্বর অপশনে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট শেয়ার ওয়ালস। আমরা যদি আমাদের বিল্ডিং এর শেয়ার ওয়ালটাকে স্পেশাল রেইনফোর্সড হিসেবে নিতে চাই তাহলে আমরা এই 5 নম্বর অপশনটি নিতে পারি, তবে এটা অনেক এক্সপেন্সিভ হবে। এবং আমরা যদি ডান সাইডের এই কন্ডিশনটা ফলো করি তাহলে এখানে দেওয়া রয়েছে যে ডি ক্যাটাগরির জন্য 50 মিটার হাইট পর্যন্ত আমরা এই 5 নম্বরটা নিতে পারবো। যদি আমাদের বিল্ডিং এর হাইট 50 এর উপরে চলে যায় তাহলে সেটা আমাদের নেওয়া যাবে না। আমাদের বিল্ডিংটার হাইট কত মিটার ছিল সেটা জানার জন্য আমরা এই টি ট্যাবে চলে আসতে পারি, এবং এটার মিটারে ছিল 27.26 মিটার। সুতরাং সেই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। আমরা চলে গেলাম এই ট্যাবে আবার, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা 6, 2 এবং 5 এই তিনটা ভ্যালু আমরা নিতে পারি। সরি, এটা হচ্ছে স্টিলের জন্য। আমরা এখানে যদি দেখি তাহলে 6, 2.5 এবং 5 এই তিনটা ভ্যালু আমরা নিতে পারি। আর যদি আপনি অর্ডিনারি রেইনফোর্সড কংক্রিট শেয়ার ওয়াল ব্যবহার করেন তাহলে হালকা একটু ইকোনমিক্যাল হবে, তবে এখানে যে কন্ডিশনটা দেয়া রয়েছে সেটা হচ্ছে নট পারমিটেড। সুতরাং ডি ক্যাটাগরির জন্য এই 6 নাম্বার অপশনটি নেওয়া যাবে না। এরপরে যে অপশনগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ম্যাশনারি শেয়ার ওয়ালস, যেগুলো আরসিসি না, সুতরাং এগুলো আমরা স্কিপ করব। এবং এর পরেরটা হচ্ছে অর্ডিনারি প্লেন ম্যাশনারি শেয়ার ওয়ালস, এটাও আমরা স্কিপ করব। এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে নট পারমিটেড। সুতরাং যদি আমাদেরকে নিতে হয় তাহলে
তাহলে আমরা 6, 2.55 এই ভ্যালুগুলো নিতে পারি। আমরা আরো কিছু অপশন দেয়া রয়েছে যেগুলো আমরা দেখতে পারি যে এগুলো গ্রহণযোগ্য কিনা। আমাদের এখানে সি নম্বরে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেমস নো শেয়ার ওয়াল। যেহেতু আমাদের বিল্ডিং এ শেয়ার ওয়াল রয়েছে সুতরাং এই সি নম্বর অপশনটি আমরা নিতে পারছি না। আমাদেরকে পরের টেবিলে চলে যেতে হবে এবং এটা হচ্ছে ডুয়াল সিস্টেমস স্পেশাল মোমেন্ট ফ্রেমস ক্যাপেবল অফ রেজিস্টিং অ্যাট লিস্ট 25% অফ প্রেসক্রাইবড সিসমিক ফোর্সেস উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল। সো এইখানে যেটা বলা হচ্ছে যে আমাদের এই বিল্ডিং এর ক্যাটাগরিটা হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেমস যা টোটাল সিসমিক ফোর্সের 25% নিতে পারবে, মানে কলামগুলো 25% ফোর্স ক্যারি করার ক্যাপেবল হবে। আপনি যদি এইভাবে আপনার কলামগুলো ডিজাইন করে থাকেন তাহলে আপনি এই টেবিলটার এই অপশনগুলো আপনি নিতে পারেন। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট শেয়ার ওয়ালস, এখানে 3টা ভ্যালু দেয়া রয়েছে এবং এখানে ডি ক্যাটাগরির জন্য এটা নট লিমিটেড শো করছে। সো এই 3টা ভ্যালু আমরা নিতে পারি। এর পরবর্তী যে টেবিলটা রয়েছে সেটা হচ্ছে ডুয়াল সিস্টেমস ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমস ক্যাপেবল অফ রেজিস্টিং অ্যাট লিস্ট 25% অফ প্রেসক্রাইবড সিসমিক ফোর্সেস। এক্ষেত্রে আমাদের যে মোমেন্ট ফ্রেমটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমস, তার মানে হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেমের চাইতে হালকা একটু উইক, তবে এক্ষেত্রেও কলাম এবং বিমকে 25% সিসমিক ফোর্স ক্যারি করতে হবে। যদি এইভাবে আপনি সেই কলাম এবং বিমকে ডিজাইন করতে পারেন তাহলে আপনি এই টেবিল থেকে সেই ভ্যালুগুলো আপনি নিতে পারবেন। এবং এখানে আমাদের লিমিটেশন দেওয়া রয়েছে 50 মিটার এবং সেটা হতে হবে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট শেয়ার ওয়ালস। সো এই ভ্যালুগুলোও আমরা নিতে পারি। স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমস এবং ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমস দুটো আমরা দেখলাম। এবার যদি আমরা দেখি যে ডুয়াল শেয়ার ওয়াল ফ্রেম সিস্টেমস অর্ডিনারি রেইনফোর্সড কংক্রিট মোমেন্ট ফ্রেমস অ্যান্ড অর্ডিনারি রেইনফোর্সড কংক্রিট শেয়ার ওয়ালস, সেক্ষেত্রে আমাদের ডি ক্যাটাগরিটা নন পারমিটেড দেখাচ্ছে এবং পরবর্তীতেও আমাদের এটা নন পারমিটেড, সো এটা আমরা আর দেখছি না। সো আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদেরকে এভাবে বিভিন্ন ক্যাটাগরি থেকে চুজ করে নিতে হবে যে আমরা কোন ক্যাটাগরিতে আমরা আমাদের বিল্ডিংটা ডিজাইন করতে যাচ্ছি। আমরা এই বি ক্যাটাগরিতে চলে যাব এবং এইখানে রয়েছে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট শেয়ার ওয়ালস এবং এটা 50 মিটার পর্যন্ত এটা নেওয়া যাবে এবং এটার আর এর ভ্যালুটা হচ্ছে 6, ওমেগা নটের ভ্যালুটা হচ্ছে 2.5 এবং সিডি এর ভ্যালুটা হচ্ছে 5। এভাবে আমরা এই 3টা ভ্যালু ইজিলি এই টেবিল থেকে বের করে নিতে পারি। সো এইখানে আমরা আর এর ভ্যালুটা বসায় ফেললাম 6 এবং ওমেগা নটের ভ্যালুটা বসায় ফেললাম 2.5 এবং সিডি এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম 5। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে অকুপেন্সি ইম্পর্টেন্স আই, আর সেটার জন্য আমরা চলে যাব পরবর্তী ট্যাবে। এখানে আই নামক একটি ট্যাব রয়েছে, আমরা এই ট্যাবে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমাদেরকে প্রথমে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি যেটা অলরেডি আমরা বের করেছি সেটা ছিল 2 এবং আর্থকোয়েক ডিজাইনের জন্য এটার ইম্পর্টেন্স কতটুকু, এটার ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কতটুকু সেটা আমাদেরকে এই টেবিল থেকে বের করতে হবে এবং 1 এবং 2 ক্যাটাগরির জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। সো এইখানে যে ভ্যালুটা দেয়া রয়েছে সেটাই থাকবে, এটা আমরা চেঞ্জ করছি না। আমরা চলে যাচ্ছি ডান সাইডের এই প্যারামিটারস গুলোতে। এখানে ফার্স্ট যে প্যারামিটারসটা দেয়া রয়েছে সেটা হচ্ছে 0.2 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সেলারেশন এসএস এর ভ্যালু। এই ভ্যালুর জন্য আপনাকে তেমন কোনো কষ্ট করতে হবে না, বিএনবিসি তে একটা টেবিল দেয়া রয়েছে, সেখান থেকে খুব ইজিলি আপনি এটার ভ্যালুটা বের করতে পারবেন। এসএস এর ভ্যালুটা বের করার জন্য আপনাকে চলে আসতে হবে পরবর্তী ট্যাবে। এখানে একটি বড় একটি ট্যাব দেয়া রয়েছে, এই ট্যাবে আমরা ক্লিক করলাম, তাহলেই আমরা একটি টেবিল দেখতে পারবো এবং এইখানে দেয়া রয়েছে এসএস এবং আমাদের জোনটা ছিল 2, সুতরাং জোন 2 এর জন্য এসএস এর ভ্যালুটা হচ্ছে 0.5। এটা আমরা এখানে ইনপুট করে নিচ্ছি 0.5, তারপরে আমরা এন্টার প্রেস করলাম। পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে 1 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সেলারেশন S1, এটাও পাওয়া যাবে ঠিক একইভাবে। এসএস এর নিচেই S1 এর ভ্যালুগুলো এখানে দেয়া রয়েছে। এখানে জোন 2 এর জন্য S1 এর ভ্যালুটা হচ্ছে 0.2, এটা আমরা এখানে ইনপুট করে নিচ্ছি 0.2। এর পরবর্তী অপশনটি হচ্ছে লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড। লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ডের ভ্যালুটা পেতে হলে আপনাকে ডান সাইডের এই ট্যাবে যেতে হবে। এই ট্যাবটা হচ্ছে টিএল ট্যাব, আমরা এখানে ক্লিক করলাম, তাহলে একটি টেবিল দেয়া থাকবে এবং এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে টিডি এর ভ্যালুটাই হচ্ছে আমাদের লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড এবং টিডি এর সকল ভ্যালু এখানে দেয়া রয়েছে 2 সেকেন্ড। আপনার সাইট ক্লাস যেটাই হোক না কেন আপনি এই ভ্যালুটা 2 সেকেন্ড ইনপুট করতে পারবেন।
সুতরাং এখানে আমরা 8 সেকেন্ড ইউজ না করে আমরা এটা 2 করে নিব এবং তারপরে আমরা চলে আসব এই অপশনটিতে। এখানে দেয়া রয়েছে সাইট ক্লাস। আমরা যদি এই অ্যারো বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে সব লাস্টে যে এফ অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড অপশন এবং এই অপশনটি আমরা ব্যবহার করব। সুতরাং আমরা এই এফ অপশনটির উপরে ক্লিক করলাম আর ক্লিক করা মাত্রই আমাদেরকে দুটো অপশন ফিল আপ করার জন্য দুটো সেল দেয়া হলো, সেটা হচ্ছে এফ এ এবং এফ ভি। এই দুটোর ভ্যালুও আমরা সেই এক্সেল ফাইলটা থেকে খুব ইজিলি বের করতে পারি। আর সেজন্য আমাদেরকে পাশের এই ট্যাবটিতে চলে আসতে হবে। এই ট্যাবে আমরা ক্লিক করলাম এবং এইখানে দেয়া রয়েছে সাইট কোএফিসিয়েন্ট এফ এ ফর ডিফারেন্ট সিসমিক জোন অ্যান্ড সয়েল টাইপ। সো আমাদের সয়েল টাইপটা ছিল এসডি এবং আমাদের জোন ছিল 2। সুতরাং এইখানে যেটা দেখা যাচ্ছে যে এফ এর ভ্যালুটা হচ্ছে 1.35। এটা আমরা এখানে ইনপুট করে নিচ্ছি 1.35। এর পরবর্তী যে ভ্যালুটা দরকার আমার সেটা হচ্ছে এফ ভি এবং সিমিলার ওয়েতে আমরা এফ ভি এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাচ্ছি 2.7। সো এখানে আমরা ইনপুট করে নিচ্ছি 2.7। তারপরে আমরা চলে আসব নিচের এই দুটো অপশনে যেটা দেখা যাচ্ছে এসডিএস এবং এসডি1 এবং এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক। এখানে আপনি কোনো কিছু ইনপুট করতে পারবেন না। এখানে অটোমেটিক উপরের ভ্যালুগুলো একটা ফর্মুলার সাহায্যে ক্যালকুলেট হয়ে এখানে ইনপুট করা হয়েছে। তবে এখনো আমি এখানে ইন্টারপ্রেস করি নাই বলে এটা ক্যালকুলেশনের মধ্যে আসে নাই। আমরা এটা ইন্টারপ্রেস করলে এই ভ্যালুটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে যে দুটো প্যারামিটারস রয়েছে সেটা হচ্ছে এসডিএস এবং এসডি1। এসডিএস এর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করে পাওয়া গিয়েছে 0.45, যেটা আমরা বিএনবিসির সাথে মিলিয়ে দেখতে পারি। আর সেজন্য আমরা হালকা স্ক্রল ডাউন করে এইখানে রয়েছে আমাদের এসডিএস এর একটা টেবিল এবং এইখানে আমাদের যেটা দেখা যাচ্ছে 0.45। সিমিলারলি এখানে যেটা এসডি1 এর ভ্যালু পাওয়া গেছে সেটা হচ্ছে 0.36। আমরা এসডি1 এর জন্য হালকা স্ক্রল ডাউন করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জোন 2 এর জন্য এসডি1 হচ্ছে 0.36। সো সাকসেসফুলি আমরা AC705 এ সকল ধরনের প্যারামিটারস আমরা ইনপুট করে ফেলেছি এবং এটার একটা স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে। এজন্য আমরা এই স্নাইপার টুলটা ওপেন করব। তারপরে আমরা এইভাবে এটার একটা স্ক্রিনশট নিয়ে এটাকে আমরা মিনিমাইজ করে দেব। আমরা একটু পরে ওয়াই এর জন্য এই ভ্যালুগুলো ব্যবহার করব বলে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আমরা ওকে অপশনে ক্লিক করলাম, তারপরে আমরা চলে যাব ইউআই অপশনে, তারপরে আমরা চলে যাব মডিফাই ল্যাটারাল লোড এই অপশনটিতে। ওয়াই ডিরেকশনের জন্য আমাদের এক্স বক্সগুলো সবগুলো আনচেক করে দেব এবং এই বক্সগুলো চেক অবস্থায় থাকবে এবং এখানকার টি অপশনটি আমরা ইনপুট করে দেব 0.91। ইএক্স এবং ইওআই এর ক্ষেত্রে সকল ভ্যালু সেম হবে, শুধুমাত্র এই বক্সগুলো আলাদা হবে। নেক্সট যে অপশনগুলো সেগুলো আমার মনে আছে, আমি এখানে ইনপুট করে দিলাম 6 এবং এখানে ছিল 2.5 এবং ফাইনাল যে অপশনটি সেটা হচ্ছে 5 এবং ইম্পর্টেন্স ফ্যাক্টর অকুপেন্সি ক্যাটাগরি 2 এর জন্য 1। এরপরে আমরা চলে আসব এসএস এর ভ্যালুটা এবং এটা আমার এখন মনে নেই। আর সেজন্য আমরা এই স্ক্রিনশট যেটা একটু আগে আমরা নিলাম সেটা থেকে আমরা সেটা ইনপুট করব। সেটা হচ্ছে 0.5 এবং 0.2 এখানে আমরা ইনপুট করে দিচ্ছি এবং লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড সকল সাইড ক্লাসের জন্য 2 এবং আমাদের এখানে এফ অপশনটি চুজ করে নিতে হবে। এফ এর যে ভ্যালুটা ছিল সেটা পাওয়ার জন্য আমরা এই স্ক্রিনশটটা ওপেন করব এবং এখানে দেখতে পাচ্ছি যে 1.35 এবং 2.7। আমরা এটা মিনিমাইজ করে দিয়ে এখানে আমরা ইনপুট করে দিচ্ছি 1.35 এবং 2.7। তারপর আমরা ইন্টারপ্রেস করব, তাহলেই সেই দুটো ভ্যালু এখানে পাওয়া যাবে এবং এখান থেকে দেখেই বুঝতে পারছি যে আমার সকল ধরনের ইনপুট সেম রয়েছে। এবার আমরা ওকে অপশনে ক্লিক করব। তারপরে আবার যদি আমরা ওকে অপশনে ক্লিক করি তাহলেই আমরা সকল ধরনের সিসমিক ডেফিনেশন হয়ে যাবে। তবে একটা অপশন এখনো বাকি রয়েছে যেটা অনেক ক্ষেত্রেই আমরা ভুল করে থাকি এবং সেটা আমরা ভুলে যাই, আর সেটা হচ্ছে ম্যাস সোর্স। লোড প্যাটার্নে আর্থকুয়েক লোড ডিফাইন করার পরে আপনাকে অবশ্যই ম্যাস সোর্সটা ডিফাইন করতে হবে, আদারওয়াইজ আপনার বিল্ডিং এর ক্ষেত্রে সেই আর্থকুয়েক লোডটা অ্যাকুরেটলি ইফেক্টিভ হবে না। তবে ম্যাস সোর্স ডিফাইন করার আগে আমরা সেই এক্সেল ফাইলটাতে আবার একটু ঘুরে আসবো। এখানে সবশেষে ম্যাস সোর্স নামের একটি ট্যাব দেয়া রয়েছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলেই আমরা এই ট্যাবে চলে আসবো এবং ম্যাস সোর্স ডিফাইন করার জন্য আমাদেরকে কিছু কন্ডিশন ফলো করতে হবে যেটা এখানে দেয়া রয়েছে। এর আগেও আমরা এগুলো নিয়ে বিস্তারিত ডিসকাস করেছি, তারপরেও আবার আমরা এটা রিপিট করছি। লাইভ লোড যদি 3 কিলোনিউটন পার মিটার স্কয়ার বা এটার
নিচে থাকে তাহলে আমরা সেখানে 25%টা কাউন্ট করব এই ম্যাস সোর্স ডেফিনিশনের সময়। আর যদি সেটা 3 কিলোনিউটন পার মিটার স্কয়ারের বেশি চলে যায় তাহলে সেটা আমরা কাউন্ট করব 50%। এই বিল্ডিংটাতে যেসব লাইভ লোড ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফ্লোর লাইভ লোড, যেটা হচ্ছে 42 PSF। আমরা এখানে 42 টাইপ করে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখা যাচ্ছে সেটা কিলোনিউটন পার মিটার স্কয়ার আসে 2 কিলোনিউটন পার মিটার স্কয়ার, যেটা 3 কিলোনিউটন পার মিটার স্কয়ারের কম। সুতরাং এক্ষেত্রে আমরা সেটা 25% কাউন্ট করব। এবং রুফ লাইভে যে লাইভ লোডটা রয়েছে সেটা ছিল 61 PSF। আমি যেটা অ্যাসাইন করে আসছি আমার বিল্ডিং এ সেটা হচ্ছে 61 PSF এবং সেক্ষেত্রে এটা আসছে 2.9 অন। সুতরাং এক্ষেত্রেও আমরা 25%টা কাউন্ট করব। তবে স্টেয়ারের যে লাইভ লোডটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 101 PSF এবং এটার ভ্যালুটা আসছে 3 কিলোনিউটন পার মিটার স্কয়ারের বেশি। সুতরাং এক্ষেত্রে আমরা 50% কাউন্ট করব লাইভ লোডের ক্ষেত্রে। সিমিলারলি লিফটের মেশিন লোড এবং লিফটের যে লাইভ লোডটা রয়েছে সেটা 101 PSF ধরা হয়েছে, সেক্ষেত্রেও আমরা 50% কাউন্ট করব লাইভ লোডের ক্ষেত্রে। সুতরাং আমরা চলে যাচ্ছি আমাদের ডিফাইন অপশনে এবং আমরা এই ম্যাস সোর্স অপশনটির উপরে ক্লিক করব। তাহলে একটি উইন্ডো আসবে এবং আমাদের এইখানে দুটো চেক মার্ক উঠিয়ে দিয়ে আমরা যে অপশনটি চেক করে দেব সেটা হচ্ছে স্পেসিফাইড লোড প্যাটার্নস। এই অপশনটি চুজ করে দিলেই হবে। এরপরে আমরা বিভিন্ন ধরনের যে লোড প্যাটার্ন গুলো রয়েছে সেগুলো আমরা চুজ করব। ডেড এর ক্ষেত্রে 1 থাকবে এবং সকল ধরনের ডেড লোডের ক্ষেত্রে 100% কাউন্ট করা হবে এবং সেটাই আমরা এখান থেকে মাল্টিপ্লায়ার হিসেবে 1 দিয়ে রাখবো। এরপরে আমাদের চুজ করতে হবে লাইভ, যেটা হচ্ছে ফ্লোর লাইভ এবং ফ্লোর লাইভ এর ক্ষেত্রে আমরা 25% কাউন্ট করব। এই জন্য আমরা মাল্টিপ্লায়ারটা দিলাম 0.25। তারপরে আমরা ইন্টার প্রেস করব এবং এরপর আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপরে আমাদের যে অপশনটি আছে সেটা হচ্ছে রুফ লাইভ এবং এটা যেহেতু 3 কিলোনিউটন পার মিটার স্কয়ারের বেশি, সুতরাং এখানে আমাদেরকে 50% কাউন্ট করতে হবে। এই জন্য মাল্টিপ্লায়ারটা আমরা দিলাম 0.5। তারপরে অ্যাড অপশনে ক্লিক করলাম। এর পরবর্তীতে আমাদের যে লাইভ লোডটা রয়েছে সেটা হচ্ছে লিফটের লাইভ লোড এবং এক্ষেত্রেও আমরা 0.5 কাউন্ট করব। আমরা অ্যাড করে দিলাম। এর পরবর্তীতে লাইভ লোডটা হচ্ছে ওভারহেড ওয়াটার রিজার্ভার, যেটা হচ্ছে 250 PSF, যেটা অবশ্যই 50% আমাদের কাউন্ট করতে হবে। আমরা অ্যাড করে নিচ্ছি। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেয়ার লাইভ এবং এটাও আমরা 50% অ্যাড করব। তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করলেই আমাদের সিসমিক ডেফিনিশনটা কমপ্লিট। আমাদের আর কোনো কাজ নেই। আমরা আমাদের বিল্ডিং এ সাকসেসফুলি AC705 কোড ব্যবহার করে আর্থকুয়েক লোড ডিফাইন এবং অ্যাসাইন করে ফেলেছি। এবার আমরা রান অ্যানালাইসিস দিয়ে দেখব যে আমাদের বিল্ডিং এ এই আর্থকুয়েক লোডটার ইফেক্টটা কিরকম আসে। আর এর জন্য আমরা চলে আসব এই আইকনটিতে। এটা হচ্ছে রান অ্যানালাইসিসের আইকন। আমরা এখানে ক্লিক করে দিলাম।
ওকে, আমাদের রান অ্যানালাইসিস কমপ্লিট। এবার আমরা চলে আসব এই আইকনটিতে, সেটা হচ্ছে শো ডিফর্মড শেপ। আমরা আর্থকুয়েক লোডের জন্য আমাদের বিল্ডিংটা কিরকম ডিফর্ম করে সেটা দেখার চেষ্টা করব। আমরা উইন্ডোটাকে হালকা সাইডে নিয়ে নিলাম এবং আমরা লোড প্যাটার্নটা চুজ করে নিচ্ছি ইএক্স এবং আমাদের এইখানে অ্যাবসলিউট ম্যাক্স অপশনটি আমরা চুজ করলাম। তারপরে আমরা এই অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পারবো যে আর্থকুয়েক লোড এক্স ডিরেকশনের জন্য আমাদের বিল্ডিংটা কিরকম ডিফর্ম করছে এবং আমরা যদি এই স্টার্ট অ্যানিমেশনটাতে ক্লিক করি তাহলে আমরা সেটার অ্যানিমেশনটাও দেখতে পারবো। এবার আমরা আর্থকুয়েক ওয়াই লোডের জন্য আমাদের বিল্ডিংটা কিরকম ডিফর্ম করছে সেটা দেখবো। এই জন্য আমরা এখান থেকে ইউআইটা চুজ করে নিলাম। তারপরে আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম। তারপরে আমরা এই স্টার্ট অ্যানিমেশন এই অপশনটিতে ক্লিক করলাম। এভাবে খুব সহজেই আমরা AC705 কোডটা ব্যবহার করে ইট্যাপসে আর্থকুয়েক লোডটা ডিফাইন এবং অ্যাসাইন করে দিতে পারি। আশা করি আপনারা A to Z সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।